নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি স্বামী নিগমানন্দ আশ্রমে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম হালি শহরের স্বামী নিগমানন্দ আশ্রমের ভিডিও। আজকে যে আশ্রমে এসেছি এটাও হচ্ছে স্বামী নিগমানন্দ আশ্রম। তবে এই আশ্রমটি অনেকের কাছেই কিন্তু অজানা। লোকচক্ষুর আড়ালে, প্রচারের আড়ালে রয়েছে এই অপূর্ব সুন্দর আশ্রমটি। কোথায় এই আশ্রম, আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ত্রিবেণী স্টেশন থেকে ধরে নিলাম সকাল 8:23 ব্যান্ডেল কাটোয়া লোকাল। সকাল 9:47 আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। আজকের আমার গন্তব্যস্থল পূর্বস্থলী। তো এখন আমি দাঁড়িয়ে আছি পূর্বস্থলী স্টেশনে। পূর্বস্থলী আসার জন্য আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই পূর্বস্থলী স্টেশনে। যারা শিয়ালদহর দিক থেকে আসবেন, শিয়ালদহ থেকে সকালের দিকে একটা কাটোয়া লোকাল থাকে, সেটা ধরে আপনারা চলে আসতে পারেন। আর এছাড়া শিয়ালদহ থেকে আপনাদের আসতে হবে আগে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবেন আপনারা। ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরেও আপনারা চলে আসতে পারবেন এই পূর্বস্থলী স্টেশন। আমি ত্রিবেণী থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এখন চলুন বাইরের দিকে যাওয়া যাক, কীভাবে আজকের গন্তব্যস্থলে পৌঁছানো যায় দেখি। আমি নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্ট মাথায়, যেদিকে হাওড়ার দিকে আর কি, হাওড়ার যেদিকে চলে যাচ্ছে সেই দিক দিয়েই একদম বেরোতে হবে। এই যে লাস্ট মাথা দিয়ে এই বাদিক দিয়ে বেরোলেই সামনেই রাস্তা। এই রাস্তায় যে ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা হেঁটে যাব। স্টেশন থেকে কিন্তু আপনারা টোটোতেও আসতে পারেন। টোটোয় করে যেতে সময় লাগবে 5 মিনিট মতন, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। তবে আমি হেঁটেই যাচ্ছি, হেঁটে 10 মিনিট মতন সময় লাগবে। দুদিকের রাস্তাটা খুব সুন্দর, দুদিকেই নার্সারি, ফুলের গাছ, দারুণ লাগছে। এখানে প্রচুর নার্সারি আছে, এরকম বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ সব পাওয়া যায়। সব বাড়িতে বাড়িতে নার্সারি, দুই সাইডেই আছে, দুই সাইডেই নার্সারি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এই যে সামনেই রেলগেট, এই রেলগেট পার করে ওই সাইডে যেতে হবে। আর ওই যে ওই দিককার যে রাস্তাটা যাচ্ছে একদম লাইনের পাশ দিয়েই, এই রাস্তা দিয়েই যেতে হবে। মানে আবারও আমাকে ওই দিকেই যেতে হবে একটু। এই যে রেলগেট পার করে এই ডান দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে, আবার স্টেশনের দিকেই যাচ্ছে আর কি, পূর্বস্থলী স্টেশনের দিকেই। এই হচ্ছে পূর্বস্থলী স্টেশন। আমি ওই সাইডের রাস্তাটা দিয়ে আসলাম, আর এইখান দিয়েও আসা যেত লাইনের পাশ দিয়ে, তবে লাইনের ধার দিয়ে আসাটা রিস্কি, ওই জন্য আমি আসলাম না এখান থেকে, ওই দিক দিয়েই আসলাম ঘুরে। আর এই যে সামনেই রাস্তা, আমি এই দিক থেকে আসলাম, এই যে রেলগেটটা, এই রেলগেট পার করে এদিকে আসলাম, আর এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে। এখান থেকে 2-1 পা এগোলেই আজকের গন্তব্যস্থল নিগমানন্দ আশ্রম। এই যে দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে রাস্তা থেকেই আশ্রমের বিল্ডিং, আর এই সামনেই হচ্ছে আশ্রমের গেট। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি একদম আশ্রমের গেটের সামনেই। আর এই আশ্রমটা স্থানীয় বাসিন্দাদের কাছে জয়গুরু আশ্রম নামেই অধিক পরিচিত। এই হচ্ছে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রতিষ্ঠিত মধ্য বাংলা সারস্বত আশ্রম। সামনেই দেখছেন আশ্রমের মূল প্রবেশদ্বারের তোরণ।
তোরণটি কিন্তু অপূর্ব সুন্দর। তোরণের উপরের দিকে রয়েছে 3টি চূড়া। তোরণের যে স্তম্ভ দুটি রয়েছে নিচের দিকে সামনে দেখুন লেখা রয়েছে শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের মুখনিসৃত বাণী। আর এদিকে দেখুন পাঁচিলের গায়ে সাদা ফলকে লেখা রয়েছে আশ্রমের প্রতিষ্ঠাকাল 1327 বঙ্গাব্দ। চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় গেট। তবে এই গেটটি কিন্তু সবসময় খোলা থাকে না, এটা কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। এই গেটের ঠিক ডান দিকেই দেখুন এখানে আরও একটি ছোট্ট গেট রয়েছে। এইটি হচ্ছে আশ্রমের নিত্যদিনকার প্রবেশপথ। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই বাঁধানো বিশাল বড় আশ্রম প্রাঙ্গণ, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি আধ্যাত্মিক একটা পরিবেশ। সামনেই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আশ্রমের মূল মন্দির, আর ডান দিকে রয়েছে এই বিশাল বড় 3তলা বিল্ডিংটি। আর মূল প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা, আর বাঁদিকে রয়েছে অপূর্ব সুন্দর ফুলে ফুলে ভরা একটি বাগান। শীতকালীন বিভিন্ন ফুলের গাছ রয়েছে দেখুন এখানে। তবে যেহেতু শীত প্রায় শেষ সেই কারণে ফুলগুলো শুকিয়ে এসছে, তবুও যা রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে। ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, গাঁদা রয়েছে, আর এই সামনেটায় দেখুন গোলাপ রয়েছে, লাল সাদা গোলাপ। এই সাদা গোলাপগুলো কি অপূর্ব লাগছে দেখতে। এই যে দেখুন মূল প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে এই পানীয় জলের ব্যবস্থা এবং হাত পা ধোয়ার ব্যবস্থা। এই আশ্রমে কিন্তু একটি নিয়ম আছে, এইখানে জুতো খুলে হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। আশ্রমের চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর করে সাজানো রয়েছে, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর একদম কোলাহল মুক্ত, শান্ত নিরিবিলি নিস্তব্ধ নিরালা একটা গ্রাম্য পরিবেশ, অপূর্ব সুন্দর। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির, পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট একটি মন্দির। আর মন্দিরের সামনেই দেখুন লেখা রয়েছে মধ্য বাংলা সারস্বত আশ্রম। মন্দিরে প্রবেশ করে প্রথমেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর নাট মন্দিরটি। নাট মন্দিরটি কিন্তু বেশ বড়। নাট মন্দিরে মোট 8টি স্তম্ভ রয়েছে, প্রতিটি স্তম্ভ কিন্তু সাদা টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, আর মন্দিরের ফ্লোর সম্পূর্ণটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো। নাট মন্দিরের ওপরের দিকে দেওয়ালে দেখুন লেখা রয়েছে ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেবের মুখনিসৃত বাণী, আর ওপরের দিকে রাখা রয়েছে বিভিন্ন মহাপুরুষদের ছবি। এদিকে রয়েছেন শ্রী শ্রী বালানন্দ, তারপরে রয়েছেন রাম ঠাকুর, তারপরে রয়েছেন বামাখ্যাপা, এদিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ, মা শারদা, রামকৃষ্ণ পরমহংসদেব, এখানে রয়েছেন শ্রী শ্যামাচরণ লাহিড়ী, তারপরে রয়েছেন স্বামী নিগমানন্দ, তারপরে রয়েছেন চৈতন্য মহাপ্রভু, এদিকে রয়েছে দেখুন শ্রী শঙ্করাচার্য, বুদ্ধদেব, তারপরে এখানে রয়েছেন যীশুখ্রিস্ট, বাবা লোকনাথ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণমানন্দ মহারাজ, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, তারপরে রয়েছেন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, তৈলঙ্গ স্বামী, এরকম বিভিন্ন মহাপুরুষদের ছবি এখানে রাখা রয়েছে। নাট মন্দিরের পরেই রয়েছে কিছুটা ফাঁকা জায়গা, তারপরেই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের গর্ভগৃহের যে দরজার 2 সাইডে দেখুন একদিকে রয়েছে শঙ্করাচার্যের মূর্তি, আর একদিকে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি, আর 2 সাইডে দেখুন লেখা রয়েছে গৌরাঙ্গের পথ শঙ্করের মত, আর ওপরের দিকে সুন্দর সব কারুকার্য করা রয়েছে। গর্ভগৃহে সামনেই রয়েছে শ্বেত পাথরের একটি বেদি, তারপর রয়েছে সুন্দর একটি কাঠের সিংহাসন। সিংহাসনের মধ্যে রাখা রয়েছে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের চিত্রপট। সিংহাসনের ঠিক বাঁ দিকেই দেখুন রাখা রয়েছে বিশাল বড় একটি ত্রিশূল, আর ত্রিশূলে ঝোলানো রয়েছে একটি রুদ্রাক্ষের মালা।
পূর্বে স্বামী নিগমানন্দদেবের নাম ছিল নীলকান্ত চট্টোপাধ্যায়। সন্ন্যাস নিয়ে জ্ঞান লাভের পর পরমহংস পরিব্রাজক আচার্য স্বামী নিগমানন্দ সরস্বতী নামে পরিচিত হন। তিনি বিশ্বাস করতেন গুরুই ঈশ্বর। তিনি তান্ত্রিক গুরু, যোগী এবং বেদান্তিক সন্ন্যাসীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম 4টি ভিন্ন শাখায় পারদর্শিতা অর্জন করেছিলেন। মূল মন্দিরের ডান দিকে রয়েছে ঠাকুরের শয়ন মন্দির। ভেতরে প্রবেশ নিষেধ। এখানে দেখুন একটি জানালা রয়েছে, এই জানালা দিয়েই দর্শন করতে হয়। গর্ভগৃহে ঠাকুরের একটি চিত্র রাখা রয়েছে। সামনে দেখুন রয়েছে একটি টেবিল, চেয়ার, আর টেবিলের উপরে তাম্বুল আর জল রাখা রয়েছে। মূল মন্দিরের বাঁদিকেই রয়েছে দেখুন ভোগ মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরের দরজা জানালা কিন্তু সবসময় বন্ধই থাকে, ভোগ নিবেদনের সময় কিছুক্ষণের জন্য খোলা হয়। মূল মন্দির দর্শন করে বাইরে চলে আসলাম। মূল মন্দিরের ঠিক ডান দিকেই দেখুন এখানে আরও একটি মন্দির রয়েছে। মন্দিরটি 4 চালার একটি মন্দির। একদম ওপরে রয়েছে একটি পদ্মফুল, তার উপরে রয়েছে ঘট, তার উপরে রয়েছে একটি ত্রিশূল। আর এই মন্দিরের সামনেই রয়েছে দেখুন একটি তুলসী মঞ্চ। পাথর দিয়ে বাঁধানো উঁচু করে একটি বেদি করা হয়েছে, তার ওপরে রয়েছে এই তুলসী মন্দিরটি। মূল মন্দিরের পাশে এই যে মন্দিরটি, এইটি হচ্ছে নিগমেশ্বর মন্দির। এটি একটি শিব মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। গর্ভগৃহের মাঝখানে দেখুন রয়েছে কালো পাথরের একটি শিবলিঙ্গ, আর তার পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি, এটিও পাথরের তৈরি। আর পাশে রয়েছে বেশ বড় একটি ত্রিশূল। আর মন্দিরের পিছনের দিকের দেওয়ালে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি চিত্রপট। মূল মন্দিরের পাশেই দেখুন রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে নাট মন্দিরের ছাদ। সেই নাট মন্দিরের ছাদ পেরিয়ে ওপরে কিন্তু আরও একটা মন্দির রয়েছে। তো চলুন আমরা সেই মন্দিরটাও দর্শন করে নিই। সিঁড়ি দিয়ে ওপরে চলে আসলাম। এই হচ্ছে নাট মন্দিরের ছাদ। আর এইখানে দেখুন আরও একটা মন্দির রয়েছে। এইটি হচ্ছে নিচে আমরা যে মন্দিরটি দেখলাম, মন্দিরের যে মূল গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ঠিক ওপরেই এই মন্দিরটা। আর নিচ থেকে আমরা যে চূড়াগুলো দেখতে পাচ্ছিলাম মন্দিরের, এই হচ্ছে সেই চূড়াগুলো। এই ঠিক নিচের গর্ভগৃহের ওপরেও এখানেও আরেকটি গর্ভগৃহ রয়েছে। আর এই গর্ভগৃহে রয়েছে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের একটি মূর্তি। এই ছাদে দাঁড়িয়ে আশ্রমের চারিদিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। ওপরে মন্দির দর্শন করে এবারে নিচে চলে আসলাম। মূল মন্দিরের ঠিক বাঁ দিক দিয়ে দেখুন এখানে একটা রাস্তা গেছে মন্দিরের পেছন দিকে যাওয়ার জন্য। আর মন্দিরের পেছন দিকে কিন্তু বিশাল বড় একটা আম বাগান আছে, আমরা সেটা দেখব। আর তার আগে দেখুন এখানে কিন্তু আরও একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে একটি সমাধি মন্দির। এইটি হচ্ছে শ্রীমৎ স্বামী প্রেমানন্দ সরস্বতী মহারাজের সমাধি মন্দির।
ঠাকুর নিগমানন্দ মহারাজের প্রথম 7জন সন্ন্যাসী শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন শ্রীমৎ স্বামী প্রেমানন্দ সরস্বতী মহারাজ। স্বামী প্রেমানন্দ মহারাজ আমৃত্যু এই আশ্রমে অধ্যক্ষ পদে ছিলেন। তিনি ঠাকুরের ভাবধারা প্রচার করতেন। শ্রীমৎ স্বামী প্রেমানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব 20 আষাঢ় বুধবার 1296 বঙ্গাব্দে এবং তিরোধান 4 ফাল্গুন মঙ্গলবার 1382 বঙ্গাব্দে। এই যে আশ্রমটি মধ্য বাংলা সারস্বত আশ্রম, এই আশ্রমটি প্রথমে বাংলাদেশের ঢাকা জেলার কালনিতে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব কর্তৃক 1327 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে দেশভাগের পর শ্রীমৎ স্বামী প্রেমানন্দ সরস্বতী মহারাজ 12ই পৌষ 1357 বঙ্গাব্দে আশ্রমটি এই স্থানে স্থানান্তরিত করেন। এইবারে চলে আসলাম মন্দিরের ঠিক পেছন দিকটায়। আর পেছন দিকটায় দেখুন কি বিশাল বড় আম বাগান রয়েছে, আর প্রচুর আম গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছে অজস্র আমের মুকুল এসছে। আর এইখানে দেখুন একটি টিনের চালা করা রয়েছে, আর এই জায়গাটায় কল রয়েছে অনেকগুলো হাত মুখ ধোয়ার জন্য, আর একটা শৌচালয়ও রয়েছে। আর এই হচ্ছে আম বাগানটা, বিশাল বড়। এখানটা দেখুন অনেকগুলো বড় বড় চৌবাচ্চার মতন করা রয়েছে, তবে এগুলো কিসের জন্য আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো নোংরা ফেলার জন্য বা জল রাখার জন্য। আর এখানে দেখুন একটা চালা করা রয়েছে বাঁশ দিয়ে, আর এখানে প্রচুর বাঁশ কাঠ পাতা লতা এসব রাখা রয়েছে। আম গাছটা দেখুন কি অজস্র মুকুল এসছে, এবছরে প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর আমের মুকুল এসছে। এদিকটায় দেখুন ফুল গাছ রয়েছে, অনেকগুলো জবা ফুলের গাছ রয়েছে। বাগানটা বিশাল বড়। আর এই বাগানের যে ওই যে পাঁচিলটা দেখছেন, বাউন্ডারি পাঁচিলটা, এই আশ্রমের পাঁচিলের পাশ দিয়েই কিন্তু রেল লাইন রয়েছে। ট্রেন থেকেই কিন্তু আশ্রমটা দেখা যায় একদম। পূর্বস্থলী স্টেশনের একদম গায়েই কিন্তু এই আশ্রমটা। এই পাঁচিলের সাইড দিয়ে রেল লাইন ধরে আসলে আশ্রমে আসতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট মতন। আমি যেহেতু রাস্তার দিক দিয়ে ঘুরে আসলাম, যেহেতু লাইন দিয়ে আসবো না, সেই কারণে একটু টাইমটা বেশি লাগলো। আচ্ছা, আশ্রমের বাগান দেখে এবারে চলে আসলাম আশ্রমের যে ভোগ রন্ধনের ঘর সেইখানে। এই যে বারান্দা দেখছেন, এই বারান্দা দিয়ে সোজা গিয়ে একদম লাস্ট মাথায় হচ্ছে ভোগ ঘর, যেখানে ভগবানের ভোগ প্রস্তুত করা হয়। এই হচ্ছে ভোগ ঘর। ওপরে দেখুন লেখা রয়েছে ভোগ রান্নাঘর। এখানে কিন্তু প্রবেশ নিষেধ, তো আপনাদের বাইরে থেকে দাঁড়িয়েই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন বাসনপত্র সিলিন্ডার সব রাখা রয়েছে, এই জায়গাটায় বাসনগুলো রাখা হয়। আর এই যে একটা দরজা দেখছেন, এই যে দরজাটা দিয়ে ঢুকে গিয়ে তারপরে ওখানটায় ভোগ রান্না হয়। আর এই যে সামনের যে বারান্দাটা, এখানে কোনো ভক্তরা আসলে সেই ভক্তদের এইখানে বসেই প্রসাদ বিতরণ করা হয়। এখন ভগবানের ভোগ নিবেদনের সময়। আর এই যে দেখছেন ভোগ মন্দির এবারে খোলা হয়েছে, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর কয়েক মিনিটের জন্য এই ভোগ মন্দিরের দরজাটা খোলা হয়। গর্ভগৃহে দেখুন ঠাকুর নিগমানন্দের একটি চিত্র রাখা রয়েছে, আর ঠাকুর নিগমানন্দের ডান দিকে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি। আর এখানে দেখছেন একটি বড় চৌকির ওপরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেলে তারপরেই এই ভোগ প্রসাদ ভক্তদেরকে বিতরণ করা হবে। ঠাকুরের ভোগ নিবেদনের পর এইবারে হচ্ছে প্রসাদ পাওয়ার পালা। আজকের ভোগ প্রসাদে রয়েছে পুষ্পান্ন, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, লাল শাক ভাজা,
পাঁচমিশালি একটা তরকারি, যার মধ্যে এঁচোড়, ডাঁটা, বিনস, আলু, বড়ি এই সমস্ত দিয়ে তৈরি করা হয়েছে। আর রয়েছে মুগের ডাল। বন্ধুরা, এইখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা সব সময়ের জন্য নেই, কারণ এখানে আমি যা জানতে পারলাম যে এখানে লোক সংখ্যা খুব কম, তা সেই পরিষেবাটা দেওয়ার মতন লোক নেই, সেই কারণে এখানে প্রসাদের ব্যবস্থা সব সময়ের জন্য থাকে না। যদি আপনারা কেউ একজন বা দুজন এসে পৌঁছান এখানে, তবে আগের থেকে সকাল সকাল এসে বললে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে। আর যদি 4-5 জন একসঙ্গে হন তবে কিন্তু প্রসাদের ব্যবস্থা ওনারা করতে পারবেন না, কারণ এখানে যেহেতু লোক সংখ্যা কম সেই কারণে। আর এখানে যে দুটো উৎসব হয়, একটা হয় অক্ষয় তৃতীয়ায় আর একটা হয় ঠাকুরের জন্মতিথি, সেটা হচ্ছে রাখি পূর্ণিমার সময়। সেই অনুষ্ঠানের সময় আপনারা যদি এসে পৌঁছান এখানে, তবে অবশ্যই প্রসাদ পাবেন, আর সেটা বিনামূল্যে। এখানে প্রসাদের কোনো মূল্য নেওয়া হয় না, আপনি খুশি হয়ে যেটুকুনি দেবেন সেইটাই নেওয়া হয়। আর এই আশ্রমে আগের থেকে ফোন করে যোগাযোগ করার মতন কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, কারণ ওনারা কোনো নাম্বার দিতে রাজি হলেন না। আপনারা যদি এখানে প্রসাদ নিতে চান তবে আপনাদের এইখানে এসেই কিন্তু আগের থেকে জানাতে হবে। আর আশ্রম প্রাঙ্গণে এই যে 3তলা বিল্ডিংটি দেখছেন, এইটি হচ্ছে ভক্ত নিবাস। তবে এখানে কিন্তু সাধারণ মানুষদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। এই আশ্রমের যারা দীক্ষিত, যারা এই আশ্রমের শিষ্য, তাদের জন্যই কিন্তু একমাত্র এখানে থাকার ব্যবস্থা আছে। বাইরের কোনো অপরিচিত লোক এখানে থাকতে পারবেন না। এই ভক্ত নিবাসের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই বিশাল বড় রন্ধনশালা। দেখুন, এখানে বিশাল বড় বড় মাটির উনুন তৈরি করা রয়েছে, আর এখানে দেখুন বড় বড় সব কড়াই, আরও বিভিন্ন বাসনপত্র রাখা রয়েছে। আশ্রমের অনুষ্ঠানের সময় এইখানেই রান্না হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের জন্য। আর এই যে বিশাল বড় হলঘরটা দেখছেন, এইখানে বসিয়ে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা, এইবারে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই আশ্রম কখন খোলা থাকে। এই আশ্রম প্রতিদিন ভোর 5টার সময় খোলা হয়, খোলা থাকে বেলা 12টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। আবার খোলা হয় বিকেল 4টের সময়, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। তো বন্ধুরা, পূর্বস্থলীর এই নিগমানন্দ আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।